ক্লাস 11 সেমিস্টার 2 চ্যাপ্টার 6 সংবিধানের যে পঞ্চদশ অধ্যায় আছে সেই পঞ্চদশ অধ্যায়ের নির্বাচন সংক্রান্ত যে শিরোনাম, সেই শিরোনামে নির্বাচন কমিশনের কাজ এবং গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে তোমার 324 থেকে 329 নম্বর ধারা পর্যন্ত। 324-এর 2 নম্বর ধারায় যে নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে বলা আছে সেটা কিন্তু আমরা আগে আলোচনা করেছি। আজকে 324 নম্বরের যে 1 নম্বর ধারা আছে সেই 1 নম্বর ধারার নির্বাচন কমিশনের যে ক্ষমতা কার্যাবলী যেগুলো আছে সেগুলো আমরা আজকে আলোচনা করব। এই নির্বাচন সংক্রান্ত বিষয়টি ভারতের সংবিধানে এমনভাবে লিপিবদ্ধ করা হয়েছে যেটা কিন্তু অন্যান্য দেশ যেমন হচ্ছে আমেরিকা, ব্রিটেন, যেসব দেশগুলোকে তোমার গণতন্ত্রের পীঠস্থান বলা হয় সেই সব দেশেও কিন্তু এইভাবে নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী সেগুলো কিন্তু বিস্তারিত সেরকম আলোচনা করা নেই, বা ভারতের সংবিধানে যেভাবে লিপিবদ্ধ করা আছে সেভাবে কিন্তু লিপিবদ্ধ করা নেই। ঠিক আছে, তাহলে আলোচনাটাতে যাই। তাহলে ভারতের সংবিধানে নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলীগুলি লেখো। এটা তোমার এখানে 10টা পয়েন্ট দেওয়া আছে, সে 10টা পয়েন্ট না লিখলেও তোমার 4টা পয়েন্ট 4 নম্বরের জন্য অবশ্যই লিখতে হবে, এবং তার আগে একটু ভূমিকা দিতে হবে, ভূমিকাটা লেখা আছে। এটা কিন্তু 4 নম্বরের জন্য একটি কোশ্চেন, শর্ট টাইপের 2 টাইপ কোশ্চেন। সেই শর্ট টাইপের 2 টাইপ কোশ্চেনে 4 নম্বরের একটি কোশ্চেন। আলোচনায় আসা যাক। ভারতীয় সংবিধান কমিশনের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়নি। মাত্র সংবিধানের 324-এর 1 নম্বর ধারায় যা বলা হয়েছে, কি বলা হয়েছে? পার্লামেন্ট, রাজ্য আইনসভা, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচনের সময় নির্বাচন তালিকা প্রণয়ন এবং নির্বাচন সংক্রান্ত কার্যাবলী তত্ত্বাবধান, নির্দেশনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে রয়েছে। তো পালন করতে গিয়ে নির্বাচন কমিশনকে যেসব কার্য সম্পাদন করতে হয় সেগুলি তোমার হচ্ছে নিম্নরূপ 1, 2, 3 করে লেখা আছে। তাহলে নির্বাচন কমিশনের কাজ ভারতের সংবিধানে সেরকম বিস্তারিত না বলা থাকলেও 324-এর 1 নম্বর ধারায় তোমার লোকসভা মানে পার্লামেন্টের যে নির্বাচন, লোকসভা রাজ্যসভার নির্বাচন, রাজ্য আইনসভা যেগুলো আছে তার নির্বাচন, রাজ্য আইনসভার মধ্যে বিধানসভার মেনলি নির্বাচন হয়, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় নির্বাচন কমিশনের ভূমিকা লক্ষণীয়। একের দাগে যে পয়েন্টটা আছে, কর্মী নিয়োগ সংক্রান্ত কাজ। ভারতের মতো এত বিশাল বড় একটা দেশ নির্বাচন যথাযথভাবে সম্পাদন করার জন্য বিপুল সংখ্যক কর্মচারী প্রয়োজন। লোকসভা এবং বিধানসভাগুলি নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী নিয়োগের ব্যবস্থার জন্য রাষ্ট্রপতি ও রাজ্যপালকে অনুরোধ করেন। মানে নির্বাচন কমিশনের নিজস্ব কোনো কর্মচারী নেই, রাষ্ট্রপতি ও রাজ্যপালদের অনুরোধ করে কর্মচারী নিয়োগের ব্যবস্থা করতে বলেন। তাছাড়া প্রতি রাজ্যের জন্য নির্বাচন কমিশন একজন মুখ্য নির্বাচন আধিকারিক নিয়োগ করে থাকেন। মুখ্য নির্বাচন আধিকারিকদের ছাড়াও নির্বাচন কমিশন প্রতিটি নির্বাচনী কেন্দ্রে নির্বাচন পরিচালনা করার জন্য একজন করে নির্বাচন সংক্রান্ত আধিকারিক নিয়োগ করেন। যেমন আমাদের লোকসভা নির্বাচনের সময় যে ধরে নাও একটা জেলা, একটাই তোমার হচ্ছে নির্বাচনী ক্ষেত্র, তাহলে সেখানে যে জেলা শাসক তিনি কিন্তু সেখানকার নির্বাচনী আধিকারিক, জেলা নির্বাচনী আধিকারিক হিসাবে কাজ করেন জেলা শাসক। 2 আছে ভোটার তালিকা তৈরি। প্রতিটি সাধারণ নির্বাচন বা উপনির্বাচনের পূর্বে, মানে যখন নির্বাচন শুরু হয় বা উপনির্বাচন হয় তার আগে নির্বাচন কমিশন নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার ন্যূনতম যে 18 বছর বয়স্ক ভোটদাতাদের নাম একটি তালিকা প্রণয়ন করেন। এই তালিকা প্রণয়নের সময় একই ব্যক্তির নাম যাতে না একাধিক কেন্দ্রে থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হয়। এছাড়া ওই পর্যায়ে নাগরিকতার পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র ইত্যাদি পরীক্ষা করা হয়ে থাকে। তার মাধ্যমে সেগুলোর মধ্য দিয়ে ভোটার তালিকা প্রণয়ন করার কাজ নির্বাচন কমিশন করে থাকে। 3 আছে ভোটার তালিকা প্রকাশ। বিভিন্ন যে নির্বাচনী কেন্দ্র আছে, বিভিন্ন কেন্দ্রের ভোটারদের তালিকা প্রণয়নের জন্য প্রাথমিকভাবে শেষ হওয়ার পর নির্বাচন কমিশন একটা খসড়া তালিকা প্রকাশ করেন। মানে একটা বিভিন্ন তালিকার কাজ হচ্ছে, তালিকার কাজ শেষ হওয়ার পরে এটা কি করে খসড়া তালিকা প্রকাশ করে। সেই তালিকা সম্পর্কে কোনো যদি অভিযোগ থাকে তাহলে নির্দিষ্ট একটা সময়সীমা দেওয়া থাকে, সেই সময়সীমার মধ্যে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে হয়। সংশ্লিষ্ট অভিযোগ খতিয়ে দেখার পর নির্বাচন কমিশন যে তালিকা প্রকাশ করে তা
চূড়ান্ত বলে বিবেচিত হয়। মানে নির্বাচন কমিশন ভোটার তালিকার প্রণয়ন করেন। 4 আছে ভোটারদের পরিচয় পত্র প্রদান। ভুয়ো বা জাল ভোটার প্রতিরোধ করার উদ্দেশ্যে নির্বাচন কমিশন ভোটারদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে? ভোটারদের জন্য সচিত্র পরিচয়পত্র প্রদানের জন্য প্রয়োজনীয় রকম সকল ব্যবস্থা গ্রহণ করে থাকেন। এই ব্যবস্থার মধ্যে ভোটারদের সচিত্র পরিচয়পত্র প্রস্তুত এবং প্রতিটি নির্বাচনী ক্ষেত্রে অবসরপ্রাপ্ত যে আধিকারিকের মাধ্যমে সেগুলি বন্টন করার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন। এই সচিত্র ভোটার পরিচয়পত্রটা কি? সচিত্র ভোটার পরিচয়পত্র বলতে যে কার্ডটি নিয়ে এখন পিভিসি কার্ড হয়ে গেছে, পিভিসি কার্ডে এখন প্রত্যেক রঙিন ছবি মানে রঙিন কার্ড হয়ে গেছে, প্লাস্টিক কার্ড রঙিন হয়ে গেছে এখন। তবে এই ছবি দেওয়া যে নির্বাচনী কার্ড, এইটা তোমার হচ্ছে টিএন সেশনের সময় 1993 সালে এই সচিত্র পরিচয়পত্র চালু করা হয়েছে। এটা তোমাদের শুধুমাত্র জানার জন্য বললাম। 5 আছে রাজনৈতিক দলকে স্বীকৃতি দান ও প্রত্যাহার। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রতিটি রাজনৈতিক দলকে নাম নথিভুক্ত করতে হয়। বর্তমানে নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত কিছু মানদণ্ড আছে, সেই মানদণ্ডগুলো পূরণ করতে পারলেই তবে রাজনৈতিক দল হিসাবে গণ্য হবে। এই মানদণ্ডের ভিত্তিতে রাজনৈতিক দলকে তোমার 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা আছে জাতীয় দল, 2 আছে আঞ্চলিক বা রাজ্য দল, সি আছে অন্যান্য স্বীকৃত দল। এছাড়াও নির্বাচনে নির্দল প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তোমরা জানো নির্দল প্রার্থী মানে কোনো দলের প্রার্থী নয়, সে নির্দল হিসাবেই দাঁড়ায়। 2019 সালে অনুষ্ঠিত সপ্তদশ লোকসভা নির্বাচনে 7টি জাতীয় দল ছিল, 58টি রাজ্য দল ছিল এবং 1700-র বেশি নথিভুক্ত কিন্তু অস্বীকৃত দল নির্বাচনী প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছিল। আবার নির্বাচন কর্তৃক যে মানদণ্ড আছে সে মানদণ্ড পূরণ করতে না পারলে জাতীয় দল কিংবা রাজ্য দল তার দলের স্বীকৃতিটাই প্রত্যাহার করে নেয় নির্বাচন কমিশন। এর উদাহরণ দিলে বুঝতে পারো। উদাহরণটা লেখা আছে, ষোড়শ লোকসভা নির্বাচনে 6টি জাতীয় দল প্রতিদ্বন্দ্বিতা করলেও 3টি দল নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত শর্তাবলী পূরণ করতে না পারার জন্য তাদের জাতীয় দলের যে মর্যাদা সেটা প্রত্যাহার করে নিয়েছিল নির্বাচন কমিশন। এই 3টি দলকে কি? বহুজন সমাজবাদী পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি এবং জাতীয়তাবাদী কংগ্রেস। এই 3টি দল জাতীয় দলের তকমা হারিয়েছিল। 2014 সালে যে ষোড়শ লোকসভা মানে 16তম লোকসভা নির্বাচন হয়েছিল তাতে কিন্তু জাতীয় দল 6টি ছিল এবং এর মধ্যে 3টি দল তোমার নির্বাচন কমিশনের শর্ত পূরণ করতে না পারে জাতীয় দলের তকমা হারিয়েছিল। সেই 3টা দলের নাম পরে লেখা আছে। পরে 6 পয়েন্ট, রাজনৈতিক দলকে প্রতীক প্রদান। বিভিন্ন যে রাজনৈতিক দলকে নির্বাচনী প্রতীক প্রদান করা নির্বাচন কমিশনের অন্যতম কাজ। এইভাবে একটি রাজনৈতিক দল যে প্রতীকের জন্য আবেদন জানায় কমিশন সেই প্রতীক সংশ্লিষ্ট দলকেই প্রদান করেন। কিন্তু কোনো দল যখন ভাঙন ধরে যায়, ভাঙনের পর প্রতীক নিয়ে যে বিরোধ দেখা দেয়, সেই বিরোধের নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত। তোমাদের জানার জন্য একটি সাম্প্রতিক একটা উদাহরণ দিই। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে এই ঘটনাটা ঘটেছিল, তোমাদের হয়তো অনেকের মনে আছে। টিএমসির এই প্রতীক চিহ্ন ঘাসফুল কার, এই নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা কিন্তু শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গড়িয়েছিল। এরকম ঘটনা ভারতবর্ষে অনেক রাজনৈতিক দলের মধ্যে ঘটেছে। পরে 7 দাগে আছে নির্বাচনের তারিখ ঘোষণা। নির্বাচন কমিশন এককভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন। অবশ্য এরূপ দিন ঘোষণা করার পূর্বে কেন্দ্র এবং রাজ্য প্রশাসনের সঙ্গে নির্বাচন কমিশন পরামর্শ করে, কারণ প্রশাসনের সহযোগিতা ছাড়া কিন্তু এই কয়েক লক্ষ নির্বাচন কর্মী যারা তাদেরকে সংগ্রহ করা কিন্তু কমিশনের পক্ষে সম্ভব নয়। তোমরা লক্ষ্য করেছো হয়তো লোকসভা নির্বাচন যে হয় ভারতে তাতে 7 থেকে 8টি দফা, বিধানসভা নির্বাচন যেগুলো হয় সেগুলো 6 থেকে 7টি দফাতে হয়ে থাকে। এগুলি সবই নির্ধারণ করে কিন্তু নির্বাচন কমিশন। তা নির্বাচন কমিশন কোন দিনে কি কোথাকার ভোট হবে, কোন নির্বাচনী কেন্দ্রে ভোট হবে, সেটা কিন্তু তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন। 8 দাগে আছে মনোনয়নপত্র পেশ ও প্রত্যাহারের তারিখ ঘোষণা। যে কোনো নির্বাচনের তারিখ ঘোষণা করার পর নির্বাচন কমিশন
প্রার্থী যারা দাঁড়াবে তাদের মনোনয়নপত্র পেশ করা এবং তার তো মনোনয়নপত্র যেগুলো আছে সেটা প্রত্যাহার করার একটা তারিখ নির্দিষ্ট করে দেয়। এই তারিখের মধ্যে তোমার মনোনয়নপত্র জমা দিতে হয় এবং যদি কারো মনে হয় যে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করব, তার নির্দিষ্ট দিনের মধ্যে তাকে প্রত্যাহার করে নিতে হয়। এগুলি যে বৈধতা তার বিচার করার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের হাতে রয়েছে। তারপরে আছে নির্বাচন স্থগিতকরণ। নির্বাচন পর্যবেক্ষকদের প্রেরিত প্রতিবেদন থেকে নির্বাচন কমিশন যদি জানতে পারে কোনো নির্বাচনী কেন্দ্রে বা কোনো ভোট গ্রহণ কেন্দ্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে, যেমন হচ্ছে ভোট কেন্দ্র দখল, জাল ভোট প্রদান, বল প্রয়োগ, হিংসা প্রয়োগ, ছাপ্পা ভোট ইত্যাদির মতো কোনো ঘটনা ঘটছে, তাহলে নির্বাচন কমিশন ওই সংশ্লিষ্ট কেন্দ্রে নির্বাচন স্থগিত করে দেন কিংবা পুনর্নির্বাচনের জন্য নির্দেশ দেন। তার জন্য আবার তারিখ বা নির্ঘণ্ট স্থির করেন নির্বাচন কমিশন। 10 আছে ভোট গণনা ও ফল ঘোষণা। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নির্বাচন কমিশনের সর্বপ্রধান যে কাজটা হচ্ছে সেটা হলো ভোট গণনা এবং ভোটের ফল ঘোষণা। কোন কোন ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গণনার কাজ কখন হবে তা স্থির করে নির্বাচন কমিশন। মানে এক একটা কেন্দ্রে কোথায় ভোট গণনা করা হবে বা ভোটের ফল ঘোষণা করা হবে, সেটা কিন্তু কোথায় হবে সেটা নির্বাচন কমিশন স্থির করে। ভোট গণনার পর কমিশন সেই প্রার্থীদের নির্বাচিত বলে ঘোষণা করে। যিনি সর্বাধিক সংখ্যক ভোট পেয়েছেন এই মর্মে তাকে একটা সার্টিফিকেট বা শংসাপত্র প্রদান করেন। আমরা একটা আগে আলোচনা করেছিলাম যে সেই সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা এফপিপিপি এর বৈশিষ্ট্য আলোচনা করার সময় বলেছিলাম কেমন করে তোমার ভোট গণনা হয় বা প্রার্থীকে কেমন ভাবে জয়ী করা হয় এবং জয়ী প্রার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়। এই সার্টিফিকেট প্রদান করার কাজ নির্বাচন কমিশনের হাতে থাকে। এইখানে 10টা পয়েন্ট বললাম, এই 10টা পয়েন্টের ছাড়াও আরো অনেক পয়েন্ট রয়েছে, মানে নির্বাচন কমিশনের উপরিউক্ত যে ক্ষমতা কার্যাবলী যেগুলো আছে সেগুলো ছাড়াও কিন্তু আরো অনেক ক্ষমতা কার্যাবলী লক্ষ্য করা যায়। তবে এটা 4 নম্বরের জন্য কোশ্চেন, তবে 4 নম্বরের জন্য কোশ্চেনের জন্য 4টা পয়েন্ট লিখবে, তার ভূমিকা একটু দেবে। যদি তোমার মনে হয় যে আরো 2টা পয়েন্ট লিখলে ভালো হয় তো লিখতে পারো, তবে এখান থেকেই যে পড়তে হবে তার কোনো মানে নেই। এই পয়েন্টগুলো গ্রহণ করে অন্য কোনো বই থেকেও সংগ্রহ করে পড়তে পারো, পড়লে বুঝতে পারবে, শুনলে বুঝতে পারবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।